প্রিয় বন্ধু, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকেও কথা বলবো বোরো মৌসুমের ধান চাষ বিষয়ে। ধান বাংলাদেশের অন্যতম প্রধান একটা খাদ্যশস্য এবং আপনার মূলত তিনটা মৌসুমে ধান চাষ হয়ে থাকে: আউশ মৌসুম, বোরো মৌসুম এবং আমন মৌসুম। তবে আমাদের দেশে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় এবং এই মৌসুমে ধানের ফলন সবচেয়ে বেশি, এটা আপনারা সবাই জানেন। তো এই কারণে বোরো মৌসুমে যেহেতু ধানের ফলনও বেশি, বেশি পরিমাণ জমিতে ধানের আবাদ হয়ে থাকে, সেই জন্যে বোরো মৌসুমে মানুষের একটু বেশি সতর্ক থাকতে হয় ধান চাষের সময়। অনেকের এই যে খাদ্যশস্য উৎপাদনের মেইন সময় হচ্ছে এইটা, কারণ অনেক জায়গার জমি পানিতে ডুবে থাকে, আবার অন্যান্য ফসলও অনেক সময় থাকে, যে কারণে মানুষ মেইনলি টার্গেট করে এই বোরো মৌসুমটাকে। এবং এই বোরো মৌসুমে সূর্যের আলো পর্যাপ্ত থাকে। আমরা জানি যে ধানের ফলনের জন্য পর্যাপ্ত সূর্যের আলো দরকার হয়। বিশেষ করে ধানের শীষের সাথে লাগোয়া যে পাতাটা থাকে, ওই পাতাটাকে বলা হয় ফ্ল্যাগ লিপ। এই ফ্ল্যাগ লিপে যত বেশি পরিমাণ সূর্যের আলো পাবে, যত বেশি সময় ধরে, তত শীষে দানার সংখ্যা বেশি হবে, অর্থাৎ ধানের ফলন তত বেশি হবে। ফ্ল্যাগ লিপে যত বেশি সময় ধরে সূর্যের আলো পাবে, ততই আর কি ধানের ফলন বেশি হবে। তো হচ্ছে তার আগে দেখিয়ে নিই, এখানে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দূরে আমাদের কিছু কৃষক বন্ধু কাজ করছেন, মাঠে ব্যস্ততা চলছে। তো যেটা বলছিলাম, আমন মৌসুমেও প্রচুর পরিমাণ ধানের উৎপাদন হয়ে থাকে বা আবাদ হয়ে থাকে, কিন্তু আমন মৌসুমে যদি আকাশ মেঘলা থাকে, তাহলে বোরো মৌসুমের তুলনায় কিছুটা ফলন কম হয়, কারণ ওই যে সূর্যের আলো বেশি সময় পেতে অসুবিধা হয়। তো যে কারণে বোরো মৌসুমেই ফলনটা বেশি হয় বা আবাদও বেশি হয়। আবার আউশ মৌসুমটায় সব জমি অ্যাভেলেবল থাকে না, যে কারণে আউশ মৌসুমেও কিছুটা ধানের আবাদ কম হয়। ইদানিং আউশ মৌসুমে অন্যান্য সবজি জাতীয় ফসল বা অন্যান্য অনেক রকমের বিভিন্ন ধরনের ফসল আসায় আউশ মৌসুমের চাষও কিছুটা কমেছে, কিন্তু বোরো মৌসুমের চাষ ঠিকই বেশি আছে। তো আজকে কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে আপনারা অধিকাংশ মানুষই বলা যায় যে ধানের চারা রোপণ করে ফেলেছেন। অল্প হয়তো কেউ কেউ বাকি আছেন যারা এখনও ধানের চারা রোপণ করতে পারেননি, কিন্তু যারা রোপণ করে ফেলেছেন এবং অলরেডি ধানের চারার বয়স 20-25 দিন পার হয়ে গেছে, তাদের জন্যেই মূলত কিছু কথা বলা। তো আমরা জানি যে ধানের ফলন নির্ভর করে ভালো গোছা তৈরির উপরে। আমরা এখানে একটু দেখি, এখানে কিন্তু গোছাগুলো পাতলা পাতলা দেখেন। যদিও এই চারাগুলোর বয়স আপনার প্রায় 20-25 দিন পার হয়ে গেছে, চারাগুলো লেগে গেছে খুব ভালোভাবে এবং যথেষ্ট সুস্থ সবল আছে। তারপরেও গোছার সংখ্যা অতটা এখনো আসেনি। তবে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত কুশি আসছে, এবং আশা করা যায় এটাও ভালো। তো আমরা জানি কুশি নির্ভর করে পরে মূলত সালফার, কিন্তু ইউরিয়া, টিএসপি এই হবে বিশেষ করে ডোজে। আপনার জমি তৈরির সময় যে সার ইউরিয়া দেওয়া হয়, এর আগের ভিডিওতেও বলেছি, বিভাগ থেকে করা হয় যে ডিএপি, টিএসপি, পটাশ, এগুলো আর কি। হ্যাঁ, ডিএপি অথবা টিএসপি এবং একই সাথে দেবে কথা অনেকে, তো আবার অনেকে বলছেন সালফারের গুরুত্বটা এখানেই, কুশি ক্ষেত্রে অস্বীকার করতে, এবং এটা কুশি তৈরির জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আমি বেশ কিছু আলোচক
কাছ থেকে শুনেছি, কিছু গবেষকের কাছ থেকে শুনেছি। আবার আপনার দস্তার ভূমিকাটাও আছে। এই কারণে আপনার জমি তৈরির সময় সালফার অবশ্যই প্রয়োগ করতে হবে। যেটা 90% সালফার থাকে, এমন সালফার 2 থেকে 3 কেজি সুপারিশ করা হয়। কিন্তু আসলে মানুষ বাজারে তো বিভিন্ন ধরনের সালফার আছেই, এবং এক একটার প্রকৃত মাত্রা ভিন্ন হতে পারে। সেজন্য মানুষ 10 কেজি, এমনকি কেউ কেউ 15 কেজি পর্যন্ত ব্যবহার করছে। তবে ওইটা না, 10 কেজি, 6-7 কেজি বা 8 কেজির মধ্যে সালফার ব্যবহার করলেই মোটামুটি যথেষ্ট, বা 10 কেজি পর্যন্ত ব্যবহার করা যায় আর কি। আর একই সাথে কিছু দস্তা অবশ্যই ব্যবহার করা ভালো। তো যারা এই সালফারটা আজকে ভিত্তি না, মানে ভিত্তিও বলা যায়, মানে চাষের সময় সালফার দেওয়াটা মিস করেছেন, আমি তাদের জন্য বলবো যে এখনও বিকল্প রাস্তা আছে। অর্থাৎ ধানের গোছাটা মোটা করার জন্য, অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক কুশিটা নিশ্চিত করার জন্য আমরা জানি যে এক বেজাল ডোজের যেটা দেওয়া হয়, টিএসপি অথবা ডিএপি, পটাশ, সাথে আমরা সালফার দেব। এর সাথে আমরা 1 থেকে 2 কেজি, এমনকি ক্ষেত্র বিশেষে 3 কেজি পর্যন্ত জমির অবস্থা ভেদে আমরা দস্তা প্রয়োগ করতে পারি। যদি কেউ এই দস্তা বা সালফার প্রয়োগ না করে থাকি আমরা, তাহলে আমাদের অবশ্যই প্রথম কিস্তি উপরই প্রয়োগে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ প্রথম কিস্তি প্রয়োগে আমরা জানি ইউরিয়া দেই, দরকার হলে পটাশ দেই, যতটুকু দেই, যেহেতু আমাদের ইউরিয়া ব্যবহারের একটা মাত্রা প্রতি 36 থেকে সর্বোচ্চ 40 কেজি পর্যন্ত, 36 কেজি। তো 36 কেজি ভাগ করলে 12 কেজি হয় প্রতি কিস্তিতে। তো 12 কেজি এই কখন ইউরিয়া, এটা দেব আমরা 10 থেকে 15 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে এরপরই আমরা মোটামুটি দিয়ে দেব। এখন এই 12 কেজি ইউরিয়ার সাথে কি দেব, আমরা দরকার হলে পটাশ দেব, কারণ পটাশ সারটা অনেক গুরুত্বপূর্ণ ধানের। কেন? ডেভেলপমেন্ট যে আপনার শিকড়কে ভালোভাবে অ্যাঙ্কর করতে হয়, মাটির সাথে ভালোভাবে স্টাবলিশ হতে হয় আর কি, মাটিকে ভালোভাবে আঁকড়ে ধরতে হয়, এবং শিকড়ের যে মূল রোমগুলো থাকে, যেগুলোর মাধ্যমে পানি এবং পুষ্টি উপকরণ গাছ সংগ্রহ করে, সেগুলোকে ডেভেলপ করতে হয়। তো এই কাজটা করে থাকে পটাশ। দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালোই গোছা শুরু হয়েছে আর কি, কুশির সংখ্যা বেশ মোটামুটি বেশি। তো হচ্ছে যেটা বলছিলাম, পটাশ শিকড়কে ভালোভাবে অ্যাঙ্করিং করতে সাহায্য করে। আবার এই অ্যাঙ্করিংয়ের মাধ্যমে মাটিতে থাকা, অর্থাৎ ভালোভাবে ছড়াতেও সাহায্য করে শিকড়কে। আর এই ছড়ানোর মাধ্যমে, ভালোভাবে অ্যাঙ্করিংয়ের মাধ্যমে সে কী করে, ছড়িয়ে ছিটে থাকা পুষ্টি উপকরণ সহজে যাতে গ্রহণ করা যায়, সেজন্যই গাছকে শক্তিশালী করে তোলে। তো পটাশটা অবশ্যই এই জন্য দরকার, যারা আমরা বেজাল ডোজে, বারবার ভিত্তি কথাটা চলে আসছে, বেজাল ডোজে আমরা পটাশ কম ব্যবহার করেছি, তারা চাইলে 12 কেজি ইউরিয়ার সাথে 5 কেজি পটাশ দিতে পারি। আবার যদি সালফার না দিয়ে থাকি, তাহলে আমরা এখানে 6-7 কেজি বা 7-8 সালফার ব্যবহার করতে পারি, যেটা সার হিসেবে মাটিতে মানে ব্যবহারের জন্য। অথবা চাইলে আমরা বিঘা প্রতি 1 কেজি করে, ওই যে 80% 80 ডব্লিউপি 80 ডব্লিউপি যে হচ্ছে সালফার যেগুলোতে আছে, যেগুলো ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয়, যেমন থিওভিট আছে, আমাদের দেশে থিওভিট পাওয়া যায়, থিওভিট 80 ডব্লিউপি বা কুমুলাস 80 ডব্লিউপি, এই জাতীয় প্রত্যেক কোম্পানিরই আছে আর কি। ওইগুলো বিঘা প্রতি 1 কেজি ব্যবহার করা যায়। কেউ কেউ চাইলে 2 কেজিও ব্যবহার করতে পারেন, 2 কেজি ব্যবহার করেও কেউ কেউ আমি দেখেছি আর কি। তো 1 কেজি ব্যবহার করা ভালো, 1 কেজি ব্যবহার করলে যথেষ্ট। তবে প্রয়োজন বোধে আমরা 1.5 কেজি বা 2 কেজিও ব্যবহার করতে পারি। এই জমিটাতে নিড়ানি দেওয়া হয়েছে, পানি এখনও ঘোলা রয়েছে। হ্যাঁ, নিড়ানি অবশ্যই দেওয়ার দরকার এই পর্যায়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখনও গোছা পাতলা আছে, যদিও আগাছা আছে। এই আগাছাগুলো ওনারা এই অঞ্চলটায় একটু আগাছার প্রয়োগ, এই আপনার প্রকোপ বেশি, চেষ্টা করছেন কৃষক বন্ধুরা আছে আপনার এই যে আগাছা দূর করার জন্য আর কি, বাছাই করার জন্য। তো আগাছা থাকলে আবার কুশি কম হয়, গাছের বৃদ্ধি কম হয়। তো যেটা বলছিলাম
যে 1 কেজি অথবা 2 কেজি থিওভিট কুমুলাস এই জাতীয় 80 ডব্লিউপি 80% সালফার থাকে এমন হচ্ছে সালফার আপনার যেগুলো হচ্ছে ছত্রাকনাশক হিসেবে ব্যবহারের জন্য সেগুলো ব্যবহার করা যায়। আর হচ্ছে আপনার একই সাথে চাইলে দস্তা ব্যবহার করতে পারি 1 থেকে 3 কেজি পর্যন্ত বস্তা ভেদে, যদি দস্তা আগে প্রয়োগ করা না থাকে। তো কি দিলাম, প্রথম কিস্তিতে ইউরিয়া দিলাম, পটাশ দিলাম, সালফার দিলাম এবং দস্তা দিলাম, ব্যাস এগুলো। আর যদি মনে হয় যে মাজরা পোকা আসার সম্ভাবনা আছে বা 2-1টা মাছ আর কি ওটা সাদা হয়ে যাচ্ছে, 2-1টা দেখা যাচ্ছে পোকার আক্রমণ, তাহলে সেই ক্ষেত্রে আমরা দানাদার যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারি, যেমন ডায়াজিনন, এই যে যেমন মিমপেক্স এগ্রোর, আমার যখন যেটা মনে আসে আমি সেটা বলে যাই আর কি, এই যে লেডেন আছে আর কি, ডায়াজিনন, এরকম প্রত্যেক কোম্পানিরই আছে। আপনারা চাইলে এরকম দানাদার যে কোনো দানাদার ভালো যে কোনো কোম্পানির এগুলো ব্যবহার করতে পারেন। মোটামুটি এই দানাদার ব্যবহার করলে পরে আপনার স্প্রের ঝামেলাটা কমে, স্প্রে উপর প্রেশার নিতে হয় না, এই জন্য দানাদার কীটনাশক এখনই এই সারের সাথে ব্যবহার করা যায়। তো এই আর যদি কেউ এই 10-15 দিনেরটা মিস করে থাকেন, তারা চাইলে 20 থেকে 25 দিনের মধ্যে যে আপনার বা 20-25 দিনের মাথায় যে দ্বিতীয় কিস্তি সারের উপরই প্রয়োগ করবেন, তারা চাইলে ঠিক একই এই ডোজটা অর্থাৎ ইউরিয়া 12 কেজি, তখন আপনার ওই যে 80% সালফার দেওয়াটাই বেশি ভালো হয়। ইউরিয়া 12 কেজি, পটাশ 5 কেজি, আর এই যে 80% যেটা থিওভিট বা হচ্ছে আপনার কুমুলাস এই জাতীয় আর কি, এটা 1 কেজি ব্যবহার করা যায়। খুব বেশি এই সময় আর ব্যবহার না করাই ভালো আর কি, 1 কেজির বাইরে না যাওয়াটাই ভালো। আর যদি দানাদার কীটনাশক এর আগে ব্যবহার করে না থাকেন, তাহলে ওই যে ডায়াজিনন অথবা অন্য কোনো দানাদার কীটনাশক আপনারা এই সময় ব্যবহার করতে পারেন মাজরা পোকার জন্য। তো এটা করলে আশা করা যায় 30-35 দিনের মধ্যে বা 40-45 দিনের মধ্যে কুশি সহ গোছার আকার মোটামুটি একটা ভালো পর্যায়ে আসবে, যেখান থেকে ভালো ফলন আশা করা যায়, কার্যকর শীষ আশা করা যায়, অর্থাৎ ধানের ছড়া আশা করা যায় যেসব কুশি থেকে। তো আমি আগেও বলেছি যে ধানে কিন্তু আপনার খুব ভালো ট্রিটমেন্ট করে 40-45টা পর্যন্ত কুশি পাওয়া সম্ভব, কিন্তু সবগুলো থেকে শীষ বা ছড়া আসবে না এবং সেগুলো কার্যকরও হবে না ফলনের ক্ষেত্রে। সর্বোচ্চ 20 থেকে 21 বা 22টা কুশি থেকে, বা যে পাশকুড়ি বলে থাকেন অনেকে আর কি, কুশি থেকে পাশকাঠি বলে থাকেন আর কি। তো ওই কুশি থেকে মোটামুটি কার্যকর ছড়া আসবে এবং সেগুলো থেকে যে ফলন আসবে এটাই সর্বোচ্চ ফলন। অর্থাৎ আমরা বলতে পারি সর্বোচ্চ ফলন পেতে গেলে আপনাকে মোটামুটি 20-21টা বা 22টা ছড়া প্রতি গোছা থেকে এটা নিশ্চিত করতে হবে, তাহলেই মোটামুটি আশা করা যায় যে ধানে আমরা সর্বোচ্চ ফলন পাব। এখন আমরা বরাবরই আমরা আর কি জানি যে ধান চাষ আসলেই শুনতে একটু মানে খারাপ লাগলেও ধান চাষ খুব একটা লাভজনক ফসল না, যে কারণে আমাদের মোটামুটি খরচের বিষয়েও সচেতন থাকতে হবে। তবে আমার পরামর্শ হচ্ছে জমিতে যেসব আগাছা ব্যবহার করে থাকেন এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকে, পারলে হাত দিয়ে আগাছা নিড়ানোটাই সবচেয়ে বেশি ভালো। বা যান্ত্রিক পদ্ধতিতে অনেকে আজকাল বিভিন্ন ধরনের লোকাল যন্ত্রপাতি তৈরি করছেন, দেখা যাচ্ছে কাঠের তক্তা পেরেক এগুলো দিয়ে, এগুলো ভালো, মোটামুটি কিছুটা শ্রমিকের খরচ কমায়। কিন্তু যে কেমিক্যাল যে সব আগাছানাশক আছে সেগুলো যথাসম্ভব কম ব্যবহার করাই ভালো, কারণ এগুলোর একটা প্রভাব থাকে, রেসিডুয়াল ইফেক্ট থাকে, বা যেহেতু একটা গাছকে সে নিয়ন্ত্রণ করছে অর্থাৎ মেরে ফেলছে, এটার প্রভাব হয়তো ধানে না পড়লেও অন্য কোনো ফসলে পড়তে পারে যদি মাটিতে রেসিডুয়াল কিছু মানে কিছু রেসিডিউ থেকে যায়, রেসিডুয়াল ইফেক্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে। তো এই কারণে হাত দিয়ে নিড়ানোই ভালো। তো যাদের ধানের চারার বয়স এখনও 20-25 দিন পার হয়নি বা 30 দিন পার হয়নি, তারা চাইলে আমার এই ভিডিও তথ্যগুলো কাজে লাগাতে পারেন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের পরবর্তীতে কোনো এক ভিডিওতে নতুন পরামর্শ নিয়ে হাজির হতেও পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।